কালকে রাতে আসলে একটা টেনশনে পড়ে গেলাম। মানে এমনিতেই তো আমাদের টেনশন, প্রতি মুহূর্তের এমন এমন সব দুঃসংবাদ আসছে, বিশেষ করে মাইলস্টোন ট্রাজেডির পর এমনিতে আতঙ্কগ্রস্ত যে মৃত্যুর সংখ্যা কোথায় যে ঠেকে, কী অবস্থা, কতজন নিখোঁজ হলো, সবাই ফিরল কিনা, তাদের পাওয়া গেল কিনা। এর মাঝে হঠাৎ করে যে খবর যে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে যাচ্ছে। তো আসলে স্বাস্থ্য পরীক্ষা, ওনার বয়স, সব কিছু মিলায় এত রাতের বেলায় যাবে, কোনো বিপদ হলো কি না, দারুণ টেনশনে পড়ে গেলাম। রাত্রে দেখেন 2:52 তিনি গুলশানে বাসায় পৌঁছান। রাত 12টা-1টার এরকম সময় তিনি যান এবং 2:52 তিনি গুলশানে বাসায় পৌঁছান। আমি জানি না হঠাৎ করে এত রাতে ওনার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছিল। তো দ্রুত বেগে তাকে রাত 1:15টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপির চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। শাহরুল কবির, বিএনপির যে তথ্য দপ্তর সম্পাদক, তিনি বলছেন চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি তিনি তারপর থেকে ছেলের বাসা তারেক রহমানের বাসায় ছিলেন। আসলে এখন খালেদা জিয়ার বয়স এবং যেহেতু সময় মতো উনি চিকিৎসা পাননি, ফলে পুরোপুরি একদম স্বাভাবিক মানুষের মতন চলাচল করবে এটা আশা করা যায় না। এবং ইচ্ছা করেই শেখ হাসিনা এমন একটা পরিস্থিতির মধ্যে ওনাকে ফেলেছেন। ওনার পুরো মামলাটা বোগাস, ফলস, জানে যে এখানে কোনো লুটপাট অনিয়ম হয়নি, হয়তো এদিক সেদিক চেক কেন এখানে হলো, কিন্তু পুরো টাকা সব কিছু আছে, একটা টাকাও যেখানে কোনো মানে তসরুফ হয়নি। শুধু আইনের একটা ফ্যাকড়া তুলে তাকে বাধানো হলো। এরকম দুইবারের প্রধানমন্ত্রী, তাকে এরকম বয়স্ক নেত্রী, এবং বোঝা উচিত ছিল এরশাদ বিরোধী আন্দোলনে মানুষ তো এখনও খালেদা হাসিনার নাম মুখে মুখে। তো বাংলাদেশে তো এই দুই নেত্রী না থাকা মানে কি একটা আন্দোলনের ইতিহাসের সমাপ্তি ঘটানো। কিন্তু এমন প্রতিশোধ, এমন প্রতিহিংসা জাগ্রত করলো এবং সেই ধরনের শাসন চালানো শুরু করলো। একদিকে দমন পীড়ন নিঃশেষ, অর্থাৎ আর 5-10 বছর থাকলে মোটামুটি শেষ করে ফেলতো। এবং তখন আর পৃথিবীতে মানে বাংলাদেশের রাজনীতিতে বা ভূখণ্ডে মানচিত্রে একটা দলই থাকতো, আওয়ামী লীগ, আর কিছু সাজানো পুতুল থাকতো। ওই জাতীয় পার্টি থাকতো, ওই তৃণমূল বিএনপি থাকতো, বিএনএম থাকতো, বিএসপি থাকতো, এই ধরনের কিছু সাজানো পুতুল থাকতো। আর উনি থাকতেন, জনগণ বারবার ভোট দিয়ে নির্বাচিত করে। খুব দুঃখজনক, বাংলাদেশের মানুষের যে এই ধরনের একটা শ্রদ্ধা সম্মান ছিল হাসিনা খালেদার প্রতি, সেই পুরো বিষয়টাকে একদম বিষাক্ত রাজনীতিতে ঠেলে দিল এমনভাবে। আজকে বেগম খালেদা জিয়া যদি ঠিক মতন চিকিৎসা পেতেন সময় মতো, তাহলে কিন্তু তিনি আরও সুস্থ থাকতেন, ভালো থাকতেন এবং দেশের জন্য কাজ করতে পারতেন। কিন্তু শেখ হাসিনা তাকে সুস্থ থাকতে দেননি, কারণ তিনি জানেন যে তার চেয়ে অনেক অনেক বেশি তিনি জনপ্রিয়। সুতরাং শেখ হাসিনা যদি সুস্থ থাকে, তারেক রহমান যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আর অন্তত ক্ষমতায় আসার স্বাদ পূরণ হবে না। সুতরাং ক্ষমতায় থাকার যে উদগ্র বাসনা, নির্মম বাসনা, সেই বাসনা একদম তছনছ করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি। আজকে ফলাফলটা কি? বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, যাই করছেন না কেন, কিন্তু তিনি কিন্তু দেশের মাটিতে আছেন, কিন্তু শেখ হাসিনা দেশের মাটিতে নেই। এবং কবে তিনি ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, সেটা হচ্ছে $1 মিলিয়ন কোশ্চেন। কেউ বলতে পারে না। আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজেও জান না, আওয়ামী লীগের কোনো নেতা। আমার কেউ বলে, আরে রাখেন, 3 মাসের মধ্যে আসবে, আপনার খবর আছে। ভাই, আমার খবর করে কি লাভ? আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার মতন মানুষ এদেশে বেঁচে থাকলে কি আর মরে গেলে কি, কিচ্ছু আসে যায় না। তো আসে যায় হচ্ছে শেখ হাসিনার মতন মানুষ, ওনারা তো বিশাল ব্যাপার। তো আমাকে এই হুমকি দামকি দিয়ে লাভ নেই। আসুক, আলহামদুলিল্লাহ। যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে, আর বাংলাদেশের কপালে যদি থাকে, আবারও শেখ হাসিনাকে গ্রহণ করতে হবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম কষ্টের কারণে, কারণ আমাদের তরুণ বয়সে সাংবাদিকতায় আমরা 2টা নেত্রীকে পাইছি, একদিকে খালেদা জিয়া আর একদিকে শেখ হাসিনা। এরশাদ বিরোধী আন্দোলনে আমি তখন
তরুণ একটা ছাত্র কর্মী হিসাবে আন্দোলন করেছি। ওই সময় আন্দোলনে আমাদের একটা উৎসাহ বা প্রেরণা শক্তি ছিল, একদিকে খালেদা জিয়া আর একদিকে হচ্ছে শেখ হাসিনা। এবং তারপর এরশাদ পতনের পর পালাক্রমে ক্ষমতার রদবদল হচ্ছিল, তার মধ্যে কি হয়ে গেল? তারপর দলগুলো মনে করতে থাকলো যে আমরাই অপরিহার্য, আমরাই থাকবো, আর কেউ থাকবে না। তার পরিণতিতে আজকে খালেদা জিয়া দেশেই থাকলেন, আর শেখ হাসিনা সবচেয়ে যিনি প্রতিহিংসা চরিতার্থ করলেন তিনি আর দেশেই থাকতে পারলেন না, তাকে এখন আশ্রয় নিতে হলো দিল্লিতে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্রাজিক মাইলস্টোন ট্রাজেডির কথা। আর কত বলবো? প্রতিনিয়ত চেষ্টা করি এই খবর থেকে একটু দূরে থাকার জন্য, কারণ যত দেখছি, যত পড়ছি, তত বেশি ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। আমার ধারণা যে আমার মতন অসংখ্য মানুষ কিন্তু এখন ট্রমাটাইজড। এটি স্বাভাবিক, যার ভেতরে একটু ন্যূনতম মানুষত্ব বোধ আছে সে হবেই। একটা এখন সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত কারণে প্রতিনিয়ত এই ঘটনার নানা দিক তারা তুলে ধরবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সত্যি বিশ্বাস করেন, আমি নিজেও সাংবাদিক, কিন্তু মানুষ তো এই রিপোর্ট পড়তে এবং দেখতে খুব কষ্ট লাগছে, বারবার বুকটা ভেঙে যাচ্ছে। কারণ আমরা যে যে পেশায় থাকি না কেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সন্তানের বাবা, কোনো না কোনো সন্তানের মা, বাবা, দাদা, দাদি, যাই বলেন না কেন। আর মাইলস্টোনের এই ট্র্যাজেডিটা এত ভয়াবহ, এখনও 3 দিন কেন, আরও 300 দিন গেলেও স্বজন, মা, বাবা, তাদের যে কান্না, তাদের বুক ফাটা যে বেদনা, সে আহাজারি, আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে আছে। এই শোক ভোলার না, এই কষ্ট কোনোভাবেই দমন করা যাবে না, এটাই হয়তো বাস্তব। দেখেন, এতগুলো কথা বললাম, আজকে 3 দিনের মাথায় এসে একটা শিরোনাম, 3য় শ্রেণীতে পড়া মেয়ের খোঁজে মাইলস্টোন স্কুলে এসেছেন মা, বের হলেন পোড়া ব্যাগ হাতে। মেয়েকে পাননি, পেয়েছেন তার পোড়া ব্যাগটা, সেই ব্যাগটা হাতে তিনি বের হলেন। কি বুঝলেন? এখনো 6 থেকে 7 জন এমনভাবে দগ্ধ, তাদেরকে ডিএনএ টেস্ট ছাড়া ফাইন্ড আউট করা যাচ্ছে না। ভয়ঙ্কর আগুন, একটা পুরো ফাইটার বিমান বিপুল বেগে একদম সোজা যে ঢুকে পড়লো ক্লাসরুমে, ওটার ভয়াবহতা চিন্তা করেন। যখন নাকি তার জ্বালানি বাস্ট হলো, কি পরিমাণ আগুন, কি পরিমাণ ভয়াবহতা, এটা আসলে অকল্পনীয়। এটা আপনি মানে এটা ভিডিও চিত্রটা যদি পুরোটা কেউ ধারণ করতে হতো, সে বুঝতে পারত যে কত ভয়াল একটা পরিস্থিতি। মরিয়ম উম্মে আফিয়া নামের মেয়েটি স্কুলের 3য় শ্রেণীতে পড়তো। সে আকাশ শাখায় পড়তো। গত সোমবার যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। মেয়ের মা, মামা এবং স্বজনরা দুপুর 12টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেছেন। স্বজনদের একজনের হাতে পোড়া ব্যাগ ছিল। মরিয়ম উম্মে আফিয়ার মামা সাব্বির জানান, তাদের বাসা চণ্ডালভোগ এলাকায়। মায়ের নাম তামিমা উম্মে। তিনি বলেন, কথা বলার মতো অবস্থা নেই আমাদের। আমার বোন খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। বেলা 11টার দিকে স্কুলের ফটকে এসে কথা বলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা SK সুলাইমান। তিনি বলেন, পরিচয়পত্র দেখালে এবং নিখোঁজ স্বজনের খোঁজ করলে তাদের ভেতরে যেতে দেওয়া হবে। স্কুলের 5 নম্বর ভবনের নিচতলায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেখান থেকে তাদের তথ্য দেওয়া হবে। সেখানে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে। স্কুলের ফটক আজ সকালেও বন্ধ ছিল। সেখানে দেখা গেছে উৎসুক জনতার ভিড়। সেখানে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একটা ক্যাপশন দেখছি যে স্কুলের ভেতরে এইভাবে কাঁদতে দেখা গেছে একটা মেয়েকে। সেই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী, নিচে বেঁচে গেলেও সহপাঠীর ছোট বোন মারা গেছে, কাঁদছে। এই মেয়েটা, এরকম অসংখ্য শিক্ষার্থী, তাদের এই ট্রমা থেকে কবে বেরোবে? আমরা যারা ঘটনার দূর থেকে দেখলাম, খবর জানলাম, তারাই আমরা ট্রমাটাইজড হচ্ছি, তারাই আমরা কাঁদছি প্রতিনিয়ত। এদের অবস্থাটা চিন্তা করেন। আমি খুব কষ্ট পেয়েছি ঘটনার পরের দিন স্কুলের শিক্ষার্থীদের
এরকম আচরণ করা উচিত হয়নি। তারা ক্ষুব্ধ, আমি জানি তাদের ক্ষোভ দুঃখের সঙ্গে আমি একমত, কিন্তু দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে নেওয়া উচিত ছিল। যে বিশৃঙ্খলা তৈরি যদি না করা হতো, খুব দ্রুত বেগে যদি তারা একদম মানে ত্রাণ কর্মীর মতন যদি কাজটা করতেন সবাই মিলে। আগে তো যেহেতু নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না কার কোনো জিনিসপত্র আছে, ওইগুলি দিয়ে কিন্তু ফাইন্ড আউট করা যায় যে তাহলে এই মানুষটা কোথায়। ফ্যামিলিকে সাপোর্ট করা, পরিবারকে সহায়তা করা, নিজের সহপাঠীদেরকে সহায়তা করা, সব বাদ দিয়ে আমরা 8 ঘন্টা 9 ঘন্টা ধরে 2 জন উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে, প্রেস সচিবকে ঘিরে আমরা বিক্ষোভ করলাম। বিশৃঙ্খল শত শত মানুষ, সচিবালয়ে হামলা করলাম। এটার মধ্য দিয়ে আমরা কোনো দায়িত্বশীল নাগরিকের আচরণ আমরা করলাম। আমাদের ক্ষোভ আছে, দুঃখ আছে, ঠিক আছে, এটা পরে আছে, কিন্তু এই মুহূর্তে আমি করব কি? আমার জাহাজ ডুবে গেছে, মানে বাঁচার জন্য মানুষ মানে আকুল আবেদন ছটফট করছে পানিতে। আমি কি আগে ওদেরকে বাঁচাবো, নাকি জাহাজ কেন ডুবলো ওই নাবিকের বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ করব? বলেন না। আমরা তাই দেখলাম পরের দিনই, অথচ আমি ভাবছিলাম পরের দিনই সমস্ত মানে শিক্ষার্থী যারা বেঁচে আছে বা রাজনৈতিক শাখার যারা কর্মীরা, ছাত্র দল, শিবির বলেন, সবাই এসে ওই কাজটাই করবে, বৈষম্য বিরোধী। তাদের তো ধারে কাছেই আমি দেখলাম না, যার কারণে তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগানও হলো। সবাই মিলে সেই কাজটা আমরা করলাম না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা তৈরি করলাম, যার মধ্যে এখন আমরা খুঁজতেছি এই ফ্যাসিস্টের দোসররা কি অঘটন ঘটাতে যাচ্ছে। পুরো জিনিসটা চলে গেল আরেক দিকে। খুবই লজ্জাজনক ব্যাপার। এই দেখেন, এই মায়েদের হেল্প করার দরকার আজকে। সেই মারা কালকের যদি পরিস্থিতি হতো, পরশুদিনের পরিস্থিতি আসতে পারতো, যেরকম ক্ষোভ বিক্ষোভের মুখে দ্রুত কন্ট্রোল রুম করা, জায়গাগুলিকে কর্ডন করা, আরও যারা নিখোঁজ আছে তাদেরকে তাদের জিনিসপত্রগুলো খুঁজে বের করা, এই কাজগুলো আমরা না করে আমরা কি করলাম? দায়িত্বহীন আচরণ করলাম। কষ্টটা শিখে নি দর্শক। ভালো থাকবেন।